ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে। আমাদের আজকের বিষয় চেক ডিজানার মামলার পদ্ধতি। বইটির লেখক বিধান বিশ্বাস, অ্যাডভোকেট, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট, চেক ডিজানার মামলার পদ্ধতি, বইটির ৭৮ পৃষ্ঠা থেকে। এনআই অ্যাক্টের ১৩৮ ধারার অধীন অপরাধ সংগঠিত হয় অপর্যাপ্ত তহবিল ইত্যাদি কারণে চেক ডিজানার হলে। অপরদিকে পেনাল কোডের ৪২০ ধারার অধীন প্রতারণা একটি ভিন্ন অপরাধ। কোনো অপরাধ বিচারের জন্য সাধারণ আইনের পরিবর্তে বিশেষ আইনের চূড়ান্ত প্রয়োগ কখনো ব্যবহৃত হয় যখন অপরাধগুলো দুইটি আইনের অধীন পৃথক হয়। ৪৬ ডিএলআর এডি ১৮০ পৃষ্ঠা দ্রষ্টব্য। এনআই অ্যাক্টের ১৮৮১ এর ১৩৮ ধারা মূলত অপর্যাপ্ত তহবিলের কারণে চেক ডিজানারের অপরাধ সম্পর্কে বিচার হয়। পেনাল কোডের ৪২০ ধারার অপরাধ সম্পূর্ণরূপে ভিন্ন প্রকৃতির ফলে প্রেম্পটরি অপরাধের নীতি প্রয়োগ করা যায় না। ৪৯ ডিএলআর ৪৬৪ দ্রষ্টব্য। এনআই অ্যাক্টের ১৩৮ ধারার অপরাধ হচ্ছে ব্যাংকের টাকা অপর্যাপ্ততার কারণে চেক ডিজানার হলে ১৩৮ ধারার অপরাধ সংগঠিত হবে। অন্যদিকে ৪২০ ধারার অপরাধ পৃথক ও স্বতন্ত্র। বিশেষ আইনের স্থলে জেনারেল আইনে মামলার কার্যক্রম গ্রহণ করা দুরূহ ব্যাপার। ৪৯ ডিএলআর ৪৬৪ পৃষ্ঠা দ্রষ্টব্য। এনআই অ্যাক্টের ১৩৮ ধারার অপরাধ এবং পেনাল কোডের ৪২০ ধারার অপরাধ ভিন্ন, ফলে চেক ডিজানার সংক্রান্ত প্রতারণার জন্য পেনাল কোডের ৪২০ ধারার অপরাধ চলতে আইনগত বাধা নেই। ৪৯ ডিএলআর ৪৬৪ দ্রষ্টব্য। নন অবস্টেন্টেড ক্লজ না থাকায় চেক ডিজানার সংক্রান্তে ফৌজদারি কার্যবিধি মোতাবেক পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা চলবে। ৫৪ ডিএলআর ৪৪৫ দ্রষ্টব্য। চেক ডিজানার মামলা দায়েরের ক্ষেত্রে যেহেতু এনআই অ্যাক্ট ১৮৮১ এর কোনো নন অবস্ট্যান্টিস ক্লজ নেই, সেহেতু ফৌজদারি কার্যবিধির অধীন সংগঠিত আদালত কর্তৃক জেনারেল আইনে চেক ডিজানার সংক্রান্ত অপরাধ আমলে নেওয়া এবং অভিযোগ গঠন অবৈধ নয়। ৫৪ ডিএলআর ৪৪৫ দ্রষ্টব্য। অত্র মামলায় চেক ডিজানার সংক্রান্ত অপরাধের অভিযোগ এনে নালিশ দায়ের করা হয়, কিন্তু বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এনআই অ্যাক্টের ১৩৮ ধারার অপরাধ আমলে গ্রহণ করার পরিবর্তে পেনাল কোডের ৪০৬ ধারার অপরাধ আমলে নেন এবং পরবর্তীতে উক্ত ধারার অভিযোগ গঠন করেন। আসামি মামলাটি বাতিলের জন্য আবেদন করেন। মহামান্য হাইকোর্ট বিভাগ উক্ত বাতিলের দরখাস্তটি নামঞ্জুর করেন। ৫৪ ডিএলআর ৪৪৫ পৃষ্ঠা দ্রষ্টব্য। এনআই অ্যাক্টের ১৩৮ ধারার বিধান অনুযায়ী যদি কোনো চেক ডিজানার হয় এবং লিগাল নোটিশ পাওয়ার ১৫ দিনের বর্তমানে ৩০ দিনের মধ্যে চেকের টাকা পরিশোধ করা না হয়, তাহলে একটি অপরাধ সংগঠিত হয়েছে বলে পরিগণিত হবে। আইনের নীতি হলো দেওয়ানি মামলা বর্তমান থাকলেও ফৌজদারি কার্যক্রম স্বতন্ত্র গতিতে অগ্রসর হবে। ৫৫ ডিএলআর এডি ৬২ দ্রষ্টব্য। চেকটি ব্যাংকে উপস্থাপন করা হলে চেক অনার হবে না মর্মে সম্পূর্ণভাবে জ্ঞাত থাকা সত্ত্বেও চেক ইস্যু করা প্রতারণা, যা পেনাল কোডের ৪২০ ধারার অপরাধ। ফলশ্রুতিতে চেক ডিজানারের ব্যাপারে এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় অথবা পেনাল কোডের ৪২০ ধারায় মামলা করা যাবে। এই দুইটি পৃথক অপরাধ একটি অপরটি হতে পৃথক। চেক গ্রহীতা দুই আইনের যে কোনো একটিতে আশ্রয় নিতে পারেন। ৫৫ ডিএলআর ২০০ পৃষ্ঠা দ্রষ্টব্য। ঋণের টাকা আদায়ের ক্ষেত্রে আইনের ১৩৮ ধারার ৩ উপধারা অনুযায়ী দেওয়ানি আদালতকে অতিরিক্ত কর্তৃত্ব প্রদান করেছে। ৫৭ ডিএলআর ৬০৩ দ্রষ্টব্য।
এনআই অ্যাক্টের 138 ধারার মামলা এবং পেনাল কোডের 406, 420 ধারার মামলা সম্পূর্ণ স্বতন্ত্র। শুধুমাত্র অপরাধের উপাদানই নয়, বরং শাস্তির ক্ষেত্রেও পার্থক্য আছে। 62 ডিএলআর 28 দ্রষ্টব্য। নালিশকারী যেমন পেনাল কোডের 420 ধারার অধীন মামলা দায়ের করতে পারে, তেমনি ঋণের টাকা আদায়ের জন্য দেওয়ানি আদালতে মামলা দায়েরের পথ সবসময় খোলা আছে। 63 ডিএলআর 279 দ্রষ্টব্য। যখন কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধের জন্য চেক প্রদান করা হয়, তখন ওই চেক নগদায়নের ব্যবস্থা করা চেকদাতার দায়িত্ব হয়ে যায়। যদি চেকে বর্ণিত টাকা পরিশোধ করা না হয় এবং চেক ডিজনার হয়, তবে চেক ইস্যুকারী এই ধরনের কাজ পেনাল কোডের 420 ধারার অধীন প্রতারণা হিসেবে পরিগণিত হবে। 65 ডিএলআর 230 পৃষ্ঠা দ্রষ্টব্য। আইনের নীতি হচ্ছে একই ঘটনা হতে উদ্ভূত দেওয়ানি ও ফৌজদারি মামলায় একত্রে চলবে। 67 ডিএলআর 354 পৃষ্ঠা দ্রষ্টব্য। একই ঘটনা হতে উদ্ভূত বিষয়ে দেওয়ানি মামলা চলমান থাকলে ফৌজদারি মামলা চলতে আইনগত কোনো বাধা নেই, কারণ ফৌজদারি মামলায় অপরাধের বিচার হয় আর দেওয়ানি মামলা মূলত অর্থ আদায়ের নিমিত্তে দায়ের করা হয়। 67 ডিএলআর 354 দ্রষ্টব্য। আইনের 138 ধারার 2 উপধারা অনুসারে আদালত দোষী ব্যক্তিকে আরোপিত চেকের সমপরিমাণের জরিমানা চেকের ধারককে প্রদানের আদেশ দিতে পারবেন। আইনের 138 ধারার বি দফার বিধান অনুযায়ী অত্র আইনের প্রদত্ত সাজার বিরুদ্ধে চেকে বর্ণিত টাকার 50% জমা প্রদান করে আপিল দায়ের করতে হবে। পেনাল কোডের 406, 420 ধারার ক্ষেত্রে এইরূপ কোনো বিধান নেই। 69 ডিএলআর 308 দ্রষ্টব্য। এনআই অ্যাক্টের 138 ধারার অধীন দায়েরকৃত মামলা বিচারাধীন অবস্থা একই বিষয়ে দেওয়ানি আদালতে অর্থ ঋণ মামলা দায়েরের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। আইনের 138 ধারার অধীন দায়েরকৃত মামলা ও অর্থ ঋণ আদালতে মামলা ভিন্ন ও স্বতন্ত্র। অর্থ ঋণ আদালতে মামলা মূলত ঋণ আদায়ের জন্য দায়ের করা হলেও এনআই অ্যাক্টের 138 ধারায় মামলা চেক ডিজনারের জন্য দায়ের করা হয়। 69 ডিএলআর 402 দ্রষ্টব্য। অর্থ ঋণ আদালতে মামলা চলমান থাকলে এনআই অ্যাক্টের 138 ধারা চলমান মামলার কার্যক্রম বাতিল করা আইনত কোনো যুক্তি নেই। অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করা হয় প্রদেয় অর্থ সুদসহ আদায়ের জন্য। পক্ষান্তরে এনআই অ্যাক্টের 138 ধারার মামলা ফৌজদারি দায়। 73 ডিএলআর 638 দ্রষ্টব্য। হাইকোর্ট বিভাগের অনুমতি অনুযায়ী তর্কিত চেক যেহেতু প্রার্থী কর্তৃক ঋণের অর্থ পরিশোধের নিমিত্তে প্রদান করা হয়েছে, সেহেতু ব্যাংক আইনের 138-এর 3 ধারা এবং অথবা অর্থ ঋণ আদালত আইন 2003 এর আওতায় আইনগত আশ্রয় গ্রহণ করতে পারবেন। 74 ডিএলআর 395 পৃষ্ঠা দ্রষ্টব্য। একই দাবিতে দেওয়ানি আদালতে মামলা দায়ের করেছেন। এই যুক্তিতে এনআই অ্যাক্টের 138 ধারার অধীন দায়েরকৃত মামলা বাধাগ্রস্ত হবে না। তথাপি যদি চেকের ধারক প্রতারণামূলকভাবে বা জালিয়াতির মাধ্যমে চেকটি হস্তান্তর প্রক্রিয়া হয়ে থাকে, তবে আসামি বিচারিক আদালতে তার যুক্তি উপস্থাপন করার সুযোগ রয়েছে। হাইকোর্ট বিভাগের রায় আপিল বিভাগের নিকট বেআইনি বিবেচিত না হওয়ায় দরখাস্তটি খারিজ করা হলো। 8 LMAD 614 ভলিউম 1 দ্রষ্টব্য। হিসাবধারী কর্তৃক অবশ্যই চেক প্রদান করতে হবে। যখন প্রদানকৃত চেক নগদায়ন না হয়ে ডিজনার হয়, তখন অপরাধ সংগঠিত হয়। যদি চেকটি উহার হিসাবধারী ব্যতীত অন্য কোনো ব্যক্তি কর্তৃক প্রদান করা হয়, তা আইনের 138 ধারার 1 উপধারার অধীনে আসবে না। অত্র ধারার স্বামী ঋণ গ্রহণ করেছে, স্ত্রী তর্কিত চেকের হিসাবধারী নয়। হাইকোর্ট বিভাগ অভিমত প্রদান করেন যে নালিশি দরখাস্ত এনআই অ্যাক্টের 138 ধারার 1 উপধারা কোনো অপরাধ সংগঠিত হয়নি, কিন্তু পেনাল কোডের 420 ধারা অপরাধ সংগঠন করেছে, যার ফলে দেওয়ানি মামলার পাশাপাশি নালিশকারী পেনাল কোডের 420 ধারার অধীন মামলা দায়ের করতে পারে। 16 MLR 357, 360 দ্রষ্টব্য। চেকদাতা চেক ইস্যু করার পর চেকের টাকা পরিশোধের দায় অস্বীকার করেন এবং দেওয়ানি আদালতে মামলা করেন।
চেক গ্রহীতা যে যেন আইনের 138 ধারা অপরাধের জন্য তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করতে না পারে সেই জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। চেক ইস্যুকারী আবেদনের প্রেক্ষিতে দেওয়ানি আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করেন। উচ্চ আদালত কর্তৃক সিদ্ধান্ত হয় যে এরূপ নিষেধাজ্ঞা মঞ্জুর করে আদেশটি অবৈধ। একই সাথে দেওয়ানি ও ফৌজদারি মামলা চলতে পারে। 1996 3 SCC 87 পৃষ্ঠা দ্রষ্টব্য। দণ্ডবিধি ও অন্যান্য আইনের অধীন অপরাধের বিচার। ফৌজদারি কার্যবিধির 5 ধারায় দণ্ডবিধি ও অন্যান্য আইন অনুসারে বিচার সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার 1 উপধারা মতে দণ্ডবিধিতে উল্লেখিত সমস্ত অপরাধের তদন্ত, অনুসন্ধান, বিচার এবং অন্য ব্যবস্থা অতঃপর উল্লেখিত বিধান অনুযায়ী করা হবে। উক্ত ধারার 2 উপধারা মতে অন্যান্য আইনে বর্ণিত সমস্ত অপরাধের তদন্ত, অনুসন্ধান, বিচার এবং অন্য ব্যবস্থা এই বিধান অনুযায়ী করা হবে। কিন্তু বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে এই সমস্ত অপরাধের তদন্ত, অনুসন্ধান, বিচার অথবা অন্য ব্যবস্থা গ্রহণের পদ্ধতি অথবা স্থান সম্পর্কে বিধান থাকলে তা প্রযোজ্য হবে। উচ্চ আদালতের নজির। দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর চেক ডিজনার সংক্রান্ত মামলা দায়েরের ব্যাপারে কোনো নন অবস্ট্যান্টি ক্লজ নেই। তাই ফৌজদারি কার্যবিধির অধীন গঠিত আদালত কর্তৃক সাধারণ আইনে চেক ডিজনার সংক্রান্ত মামলা দায়ের এবং বিচার অবৈধ নয়। 54 DLR 445 দ্রষ্টব্য। অন্য আইনের অধীন অপরাধ। ফৌজদারি কার্যবিধির 29 ধারা অনুযায়ী অন্যান্য আইনের অধীন অপরাধ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার 1 উপধারা মতে এই কার্যবিধির অন্যান্য বিধানাবলী সাপেক্ষে অন্য কোনো আইনে উল্লেখিত অপরাধের বিচার উক্ত আইনের কোনো আদালতে উল্লেখ থাকলে ওই আদালতেই হবে। উক্ত ধারার 2 উপধারা মতে এরূপ আদালতের কোনো উল্লেখ না থাকলে উক্ত অপরাধের বিচার পূর্বোক্ত বিধান সাপেক্ষে এই কার্যবিধি কর্তৃক গঠিত যে আদালত এরূপ অপরাধের বিচার করতে পারেন বলে দ্বিতীয় তফসিলের 8ম কলামে দেখানো হয়েছে ওই আদালতেই হবে। উক্ত ধারার 2 উপধারা মতে এরূপ আদালতে কোনো উল্লেখ না থাকলে উক্ত অপরাধের বিচার পূর্বোক্ত বিধান সাপেক্ষে এই কার্যবিধি কর্তৃক গঠিত যে আদালত এরূপ অপরাধের বিচার করতে পারেন বলে দ্বিতীয় তফসিলের 8ম কলামে দেখানো হয়েছে ওই আদালতেই হবে। বিশেষ দ্রষ্টব্য। চেক ডিজনার মামলার আমলযোগ্যতা, জামিনযোগ্যতা ইত্যাদি ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলে অফেন্স এগেনস্ট আদার ল অন্যান্য আইনের অধীন অপরাধ অনুসরণীয় হবে। অনুসন্ধান ও বিচারের স্থান। ফৌজদারি কার্যবিধির 177 ধারা অনুযায়ী অনুসন্ধান ও বিচারের স্থান সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে প্রত্যেকটি অপরাধ যে আদালতে স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে সংগঠিত হয় সাধারণত ওই আদালত দ্বারা উক্ত অপরাধের অনুসন্ধান ও বিচার হবে। বিশেষ দ্রষ্টব্য। চেক ডিজনার মামলার ক্ষেত্রে ভিন্ন মত আছে। আব্দুল হালিম বনাম বিশ্বজিৎ দে এবং অন্যান্য। 59 DLR 236 দ্রষ্টব্য। অপরাধ সংগঠনের বা ফলাফলের স্থানে বিচার হবে। ফৌজদারি কার্যবিধির 179 ধারা অনুযায়ী অপরাধ সংগঠনের জেলায় বা ফলাফল ঘটার স্থানে আসামির বিচার হবে সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে যে কাজ করা হয়েছে বা এর ফলাফল দেখা দিয়েছে উহার ভিত্তিতে কোনো লোক অপরাধ করার অভিযোগে অভিযুক্ত হলে এরূপ অপরাধের অনুসন্ধান বা বিচার যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে উক্ত কাজ করা হয়েছে ওই আদালতে বা যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে তার ফলাফল দেখা দিয়েছে ওই আদালতে হতে পারবে। উচ্চ আদালতের নজির। বিশেষ ক্ষমতা আইনে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল কার্যবিধির 29-এর 1 ধারার বর্ণিত মতে একটি আদালত উক্ত আদালত আইন দ্বারা বিশেষভাবে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করবেন। বিশেষ ট্রাইব্যুনাল কোনো মামলা উঠিয়ে নেওয়ার সম্মতি প্রদানের যোগ্য। 5 BLD AD 278 দ্রষ্টব্য।